এবার সরাসরি মার্কিন ঘাঁটিগুলো দখলের হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক হামলা চালায় তাহলে তার পরদিন সকালেই বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করে নেওয়া হবে, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকতি। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অর্থাৎ 2029 সালের জানুয়ারি পর্যন্ত এই সংঘাত গড়ানোর ইঙ্গিতও যেন দিয়ে দিল তেহরান। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এই প্রভাবশালী জেনারেল এমন একের পর এক বার্তা দিয়েছেন যা ওয়াশিংটনের জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাকদি বলেছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাও তত বাড়বে। আর গত কয়েক মাসের সংঘাত থেকেই ইরান নাকি শিখে নিয়েছে কিভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। কিন্তু সবচেয়ে বিস্ফোরক বার্তাটি আসে যখন তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তেহরানের জবাব কি হবে? নাকদির উত্তর ছিল সরাসরি হুঁশিয়ারি। তার দাবি, যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ব্যবহার করলে পরদিন সকালেই বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করে নেওয়া হবে। তার ভাষায়, এটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি মস্ত বড় ভুল। এখানেই শেষ নয়। ইরানি এই জেনারেল স্পষ্ট করে দিয়েছেন, তেহরান শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ওপর নির্ভর করে না। তার দাবি, ইরানের শক্তির মূল উৎস তাদের বিশ্বাস এবং প্রতিরোধের মানসিকতা। এমনকি তিনি দাবি করেছেন, প্রতিদিন ইরান যত ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটি যেন এখানেই। ইরানের কাছে যদি একসময় একটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট না থাকে, তখনও দেশটি যুক্তরাষ্ট্রের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে, এমন দাবিও করেছেন নাকতি। তাহলে কি ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত? নাকতির বক্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়ার সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেন, এর উদ্দেশ্য হবে শত্রুকে ক্ষয়িষ্ণু করে এমন একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর হামলার কথা চিন্তা করার আগেই এর সম্ভাব্য মূল্য নিয়ে ভাবতে বাধ্য হন। অর্থাৎ তেহরানের বার্তা পরিষ্কার, যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে ইরানও পিছু হটবে না। তবে এই হুঁশিয়ারির পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নাকতি। ইরান নিজেদের পারমাণবিক বোমা তৈরির প্রয়োজন বোধ করে কিনা এমন প্রশ্নে তিনি তা সরাসরি নাকচ করেন। তার দাবি, ইরানের আসল শক্তি কোনো পারমাণবিক অস্ত্র নয়, বরং বিশ্বের কোটি কোটি মানুষের সমর্থন। ডেথ টু আমেরিকা স্লোগান নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার দাবি, এই স্লোগান সাধারণ মার্কিন জনগণের বিরুদ্ধে নয়, বরং মার্কিন নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে। যুদ্ধ বন্ধের যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল সেটিও এখন কার্যত অচল। অন্তর্বর্তী চুক্তি পুনরুজ্জীবিত করা এবং নতুন করে আলোচনার সময়সীমা নির্ধারণ নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে রয়টার্সের উদ্ধৃত একটি ইরানি সূত্র। ফলে সামনে এখন একাধিক প্রশ্ন। যুদ্ধ কি সত্যি ট্রাম্পের মেয়াদ পর্যন্ত গড়াবে? যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নেবে? ইরানের পর এবার ইয়েমেন ইস্যুতেও সরব হলো রাশিয়া। ইয়েমেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার তুলল পুতিনের দেশটি। ইয়েমেনে চলমান সংঘাতের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে রাশিয়া। প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করেই ইয়েমেন ইস্যুতে সরব হলো? ইরানের মতো এবার ইয়েমেনেও কি কার্যকর ভূমিকা নিতে চলল রাশিয়া? সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি ইউলিয়া জোধানোভা ইয়েমেনে ক্রমবর্ধমান সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। এ সময় ইয়েমেনের উপর আরোপিত সকল ধরনের অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। রাশিয়ার ওই প্রতিনিধি আরও বলেন, আমরা ইয়েমেনের সামুদ্রিক ও স্থল অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার এবং দেশটিতে খাদ্য, ওষুধ ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের উপর থেকে সমস্ত বিধিনিষেধ অপসারণের সুস্পষ্ট দাবি জানাচ্ছি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইউলিয়া জোধানোভা বলেন যে ইয়েমেনে দীর্ঘদিন ধরে শান্তি আলোচনার কোনো অগ্রগতি নেই। এই স্থবিরতার কারণেই হুথিরা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে, যা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে শুরু হয়েছিল। এই কূটনীতিক দ্রুত আলোচনা শুরু করার আহ্বান জানান। তিনি বলেছেন, হুথিসহ ইয়েমেনের সব বড় রাজনৈতিক দলের ন্যায্য অধিকার মেনে নিয়ে আলোচনার মাধ্যমেই কেবল এই সংকটের সমাধান করা সম্ভব, অন্যথায় সংঘাত কেবল আরও বৃদ্ধিই পাবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে বড় মিত্ররাষ্ট্র হল ইরান, আর ইরানের কৌশলগত প্রতিরোধ বাহিনীর অন্যতম মিত্র হল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এবার ইয়েমেন ইস্যুতে রাশিয়ার বক্তব্যের ফলে আন্তর্জাতিক মঞ্চে হুথিদের পক্ষেও আওয়াজ শোনা গেল। এতে রাশিয়া, ইরান, হুথি মিলে মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত জোট গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া গেল। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো ইয়েমেন জুড়ে। ইরানে যেখানে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত, সেখানে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইয়েমেন। এর শুরুটা হয় মূলত সৌদি আরবের হাত ধরেই। ইয়েমেনের রাজধানী সানায় একটি বিমানবন্দরে হুথিদের বিমানকে লক্ষ্য করে সৌদি জোটের চালানো হামলার পর থেকেই ইয়েমেন জুড়ে চলতে থাকে নতুন সংঘাতময় পরিস্থিতি। ইয়েমেনে সেই 2014 সাল থেকেই গৃহযুদ্ধ চলছে। হুথিরা কেবলমাত্র ইয়েমেন সরকারের বিরুদ্ধেই লড়াই করছে না, বরং সৌদি আরব এবং মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধেও লড়াই করছে। মাঝখানে জাতিসংঘের সমর্থনে 2022 সালে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সাম্প্রতিক নানা ইস্যুতে সে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরিভাবে ভেঙে পড়ার উপক্রম হয়। বর্তমানে তার প্রেক্ষাপটে পুরো ইয়েমেন জুড়ে এক ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী এবং সৌদি আরবের বিরুদ্ধেও ভয়াবহ হামলা পরিচালনা করে হুথিরা। এতে করে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে হুথিদের পক্ষে রাশিয়ার এই হুঙ্কার মধ্যপ্রাচ্য ইস্যুকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। হাইব্রিড মিসাইল তৈরি করে যুক্তরাষ্ট্রকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইরান। কিন্তু কি আছে সেই ক্ষেপণাস্ত্রে? জানা গেছে, খাইবার শেকান ও ফাত্তা-1 ব্যালিস্টিক মিসাইলের শক্তি ব্যবহার করে হাজ কাশেম বুস্টার নামে নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র যুদ্ধের ময়দানে ব্যবহারের জন্য প্রস্তুত করেছে তেহরান, যা দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাতে পারবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। শুধু তাই নয়, মার্কিন ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমকেও নিমিষেই ফাঁকি দিতে সক্ষম ইরানের হাজ কাশেম বুস্টার মিসাইলটি। প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের ময়দানে কি তাহলে আরও শক্তি প্রয়োগ করতে চলেছে ইরান? সাম্প্রতিক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে শক্তিশালী বোমা হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু ট্রাম্পকে ভুল প্রমাণিত করেছে তেহরান। সেই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক ঘাঁটিতেই প্রতিরোধমূলক হামলা চালিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের মিসাইল হামলা যে কেবল আর মধ্যপ্রাচ্যের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, সে তথ্যই তুলে ধরেছেন আইআরজিসির প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি। সামরিক খাতে মার্কিনীদের বার্ষিক বাজেট ইরানের তুলনায় 100 গুণ বেশি হওয়া সত্ত্বেও সাম্প্রতিক যুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়ে নাগদি বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর ধরে মিসাইল হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের। সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য আইআরজিসিকে সক্ষমতা অর্জন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে কি সক্ষমতা অর্জনের পথেই এগিয়ে চলেছে ইরান? মার্কিনীদের অবাক করে দিয়ে বিশেষ ধরনের মিসাইল তৈরি করে ফেলেছে ইরান, যাতে আছে আরও 2টি ক্ষেপণাস্ত্রের শক্তি। জানা গেছে, হাজ কাশেম বুস্টার নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে আইআরজিসির বহরে। ফাত্তা-1 এবং
খাইবার শেকান মিসাইলের হামলা চালানোর রেঞ্জ ও ওয়ারহেড বহনের সক্ষমতা একত্রিত করে হাজ কাশেম বুস্টার তৈরি করেছে ইরান, যার মাধ্যমে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে পূর্বের চেয়েও নির্ভুলভাবে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে তেহরান। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আইআরজিসির সামরিক বহরে থাকা হাজ কাশেম এবং খাইবার শেকান মিসাইল দুটিতে কমপক্ষে 1000 কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য বহন করা যায়। মিসাইলগুলোর হামলা চালানোর রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার। ফলে এসব মিসাইলের শক্তি একটিতে একীভূত হলে যুক্তরাষ্ট্রের জন্য ঠিক কতটা ভয়াবহতা সৃষ্টি করবে তা বলাই বাহুল্য। এখন প্রশ্ন হলো, ইরানের নতুন এই মিসাইলকে প্রতিহত করতে কেন ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো? মার্কিন ও ইসরায়েলিদের প্রতিরক্ষা বহরে থাকা প্যাট্রিয়ট, থার্ড, ডেভিড স্লিং এবং অ্যারো মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মূলত নির্দিষ্ট ধরনের মিসাইল হামলাকে প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো অনেকটা আকাশের দিকে ছুঁড়ে মারা পাথরের মতো। কেউ একটা পাথর ছুঁড়লে সেটি যে পথ ধরে ভূপাতিত হবে তা আগে থেকেই অনুমান করা যায়। ইহুদিবাদীদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ঠিক এভাবেই কাজ করে। এসব এয়ার ডিফেন্স সিস্টেম হামলা চালানো মিসাইলের গন্তব্যকে আগে থেকেই হিসাব করে ফেলে। পরবর্তীতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করে মার্কিন ও ইসরায়েলিদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। তবে ইরানের নতুন মিসাইলটি মাঝপথেই হামলার লক্ষ্যবস্তু পরিবর্তন করতে সক্ষম, যার কারণে এটিকে পূর্ব থেকেই শনাক্ত করা ইহুদিবাদীদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ক্ষেত্রে অনেকটাই কঠিন বলে দাবি সমরবিদদের। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের গর্জনে আরও একবার কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। সৌদি আরবে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালালো হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে এই হামলাটি চালালো হুথিরা। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ, লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীতে হুথিদের অবরোধের জেরে সৌদি আরবের তেল বাণিজ্য যখন এমনিতেই নাজেহাল অবস্থা, ঠিক এই সময়েই তেল বাণিজ্যের উপর নির্ভরশীল সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হুথিদের হামলা রীতিমতো কাটা খায়ে নুনের ছিটার মতো কাজ করছে। প্রশ্ন হলো, সৌদি আরবকে কি শায়েস্তা করেই ছাড়বে হুথি গোষ্ঠী? ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইয়েমেনের হুথি গোষ্ঠী দুটি ড্রোন দিয়ে সৌদি আরবের জিজান অঞ্চলের আরামকো তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে। সূত্রটি সংবাদ সংস্থা সাবাকে জানায়, ইয়েমেনের সাদা এবং হাজ্জা প্রদেশে সৌদি আরবের অবৈধভাবে আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবে এই হামলাটি চালানো হয়েছে। তবে সৌদি তেল স্থাপনায় হুথিদের এটি প্রথম হামলা নয়। এর আগেও কয়েকবার সৌদি তেল স্থাপনায় হামলা চালায় হুথিরা। সাম্প্রতিক হুমকি বৃদ্ধির জেরেই সৌদি আরবে হুথিরা এই হামলাগুলো চালাচ্ছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে সৌদি জোটের হামলাকে কেন্দ্র করে নতুন করে সংঘাতে লিপ্ত হয় সৌদি আরব ও হুথি গোষ্ঠী। সে সময়ও সৌদি আরবের বিরুদ্ধে হামলা পরিচালনা করে হুথিরা। এতে করে জাতিসংঘের মধ্যস্থতায় 2022 সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার উপক্রম হয় এবং সাম্প্রতিক উত্তেজনার ফলে সে চুক্তি পুরোপুরি ভেঙে পড়েছে বলেও মত বিশ্লেষকদের। হুথিরা কেবলমাত্র সৌদি আরবের বিরুদ্ধেই অ্যাকশনে নামেনি, সৌদি সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধেও অ্যাকশনে নামে হুথিরা। কয়েক দফার হামলায় বহু ইয়েমেনি সেনাও নিহতের ঘটনা ঘটে। জানা যায়, সৌদি আরবের সাথে মিলে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করছিল ইয়েমেন সরকার। সৌদি আরবের এই বিরুদ্ধাচরণ এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থনের জেরে লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীতে সৌদি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে হুথিরা। হুথিদের হামলার ভয়ে লোহিত সাগর, বিশেষ করে বাবেল মানদেব প্রণালীর পরিবর্তে ভিন্ন সামুদ্রিক রোড ব্যবহার করতে বাধ্য হয় সৌদি আরব।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছে। এতে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত সৌদি তেল বাণিজ্য বাধার মুখে পড়ে যায়। সম্প্রতি লোহিত সাগর এবং বাবেল মান্দeb প্রণালীতে সৌদি জাহাজের বিরুদ্ধে হুথিদের অবরোধও সৌদি আরবকে আরও কঠোর পরিস্থিতিতে ফেলে দেয়। তেল বাণিজ্যকে ঘিরেই মূলত সৌদি আরবের মূল অর্থনীতি গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে শুরু করা যুদ্ধের ফলে এখন সেই তেল বাণিজ্যেই ভাটা পড়েছে। এতে করে মারাত্মক বিপদে পড়ে গেছে সৌদি আরব। দীর্ঘদিন ধরে সৌদি আরবের পশ্চিমা ঘেঁষা নীতির কারণে দেশটির সাথে সংঘাতময় সম্পর্ক চলমান থাকে হুথিদের। আবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধেও যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের সমর্থনেরও তীব্র বিরোধিতা করে সশস্ত্র গোষ্ঠীটি। ফলে সৌদি আরবের বিরুদ্ধে এক আদর্শগত যুদ্ধে জড়িয়েছে হুথি গোষ্ঠী। এর শেষ কোথায় সেটা এখন দেখার বিষয়। এবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে সামনে আসলো এক লোমহর্ষক তথ্য। সমুদ্রে দীর্ঘতম মোতায়েনের ফলে মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছে রণতরীটির নাবিকেরা। খবর আসছে মানসিক বিপর্যয়ের ধকল সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করছে কেউ কেউ। এদিকে মার্কিন রণতরীটিতে নাবিকদের এই পরিস্থিতির পর যুদ্ধমন্ত্রী পিট হেগসেতের পদত্যাগের দাবি করেছেন ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা। তবে কি ইরান যুদ্ধকে মার্কিনীদের দুঃস্বপ্নে পরিণত করার যে হুমকি দিয়েছিল ইরান, তা এবার বাস্তব হতে চলল? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সমুদ্রে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ মোতায়েনের ফলে জাহাজটির প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সদস্যরা মারাত্মকভাবে মানসিক বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছে। মানসিক বিপর্যয়ের ধকল সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যার পথকেও বেছে নিচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট আরও জানিয়েছে যে আগস্ট মাসের শুরুতেই একজন নাবিক সত্যি জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে দ্রুত উদ্ধার করা হয়। এছাড়াও আরও ২ জন নাবিককে জাহাজ থেকে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল। এদিকে রণতরীটির নাবিকদের আত্মীয়রা প্রিয়জনের অবস্থার খবর শুনে হতাশ হয়ে পড়েন। জানা যায় ২০০ জনেরও বেশি পরিবারের সদস্য তাদের উদ্বেগ জানাতে ভারপ্রাপ্ত নৌসচিব হাংকাও এর সাথে দেখা করেন। সে সময় এক সামরিক কর্মকর্তার স্ত্রী তার স্বামীর কাছ থেকে পাওয়া একটি বার্তা পড়ে শোনান, যেখানে লেখা ছিল ওই সামরিক কর্মকর্তা আশা করছেন যেন আগামীকাল আর ঘুম থেকে না ওঠেন। ফলে বোঝাই যাচ্ছে যে রণতরীটির নাবিকেরা কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম মেহে নিউজ এজেন্সি জানিয়েছে আরও ভয়াবহ তথ্য। সংবাদ মাধ্যমটি জানায়, রণতরীটির নাবিকদের পরিবারের প্রতিবাদের পর তাদের ক্রমবর্ধমান অভিযোগের বিষয়ে কথা বলতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকমের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে উঠলে মারাত্মক সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে অন্তত ৭ জন কর্মী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয় বলে জানানো হয়। মার্কিন রণতরীটির ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে বহু মার্কিন আইন প্রণেতাদের মুখ থেকেও। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল দাবি করেছেন, রণতরীটিতে মারাত্মক সরবরাহ ঘাটতি, পানি দূষণ, প্লাম্বিং সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাক ব্যবস্থার বিঘ্ন ঘটার ব্যাপক খবর পাওয়া গেছে। মার্কিন রণতরীটির এমন ভয়াবহ পরিণতির দায় নিজের কাঁধে নিয়ে যুদ্ধমন্ত্রীকে তার পদ থেকে দ্রুত পদত্যাগের দাবি করছেন ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইন প্রণেতা। তবে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে সামনে আসা তথ্যগুলো সরাসরি প্রত্যাখ্যান করে সেগুলোকে ভুল তথ্য বলে মন্তব্য করেছেন। হেগসেত জানান, প্রতিটি জাহাজ, প্রতিটি নাবিক দল, প্রতিটি ক্যাপ্টেন যেন প্রতি মুহূর্তে সবকিছু পায়, আমরা তা আমাদের সাধ্যমতো নিশ্চিত করার চেষ্টা করি। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বরে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়। তবে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার ঠিক আগে জানুয়ারিতে এটি আরব সাগরে পাঠানো হয়। বর্তমানে এটি ভারত মহাসাগরে কাজ করছে। রণতরীটি মোট ২৬৩ দিন ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। জুলাই মাসে ওমানে একটি সংক্ষিপ্ত বিরতি ছাড়া রণতরীটি একটানা ২০৮ দিন সমুদ্রে কাটিয়েছে, যা আধুনিক যুগে যে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘতম একটানা মোতায়েন। নতুন যুদ্ধে আরও ভয়ঙ্কর ইরানকে দেখবে যুক্তরাষ্ট্র, এমনই কড়া বার্তা দিয়েছেন তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাই রাত। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে সেই প্রতিরোধ হবে আরও কঠোর, আরও শক্তিশালী এবং আরও আগ্রাসী। অর্থাৎ যুদ্ধ যদি আবারও ফিরে আসে, তাহলে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্পূর্ণ নতুন কৌশলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তেহরান, এমনই ইঙ্গিত মিলছে তার বক্তব্যে।
ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কার্যালয়ের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা সানাই রাদ সম্প্রতি সম্ভাব্য পরবর্তী যুদ্ধ নিয়ে এই সতর্ক বার্তা দিয়েছেন। তার বক্তব্য খুবই স্পষ্ট, ইরান এবার শুধু প্রতিরোধ করবে না, প্রয়োজনে আরও আগ্রাসীভাবে প্রতিরোধ করবে। সানাই রাদের ভাষায়, সাম্প্রতিক যুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, আর ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধে তারা আরও দৃঢ় ও আগ্রাসীভাবে প্রতিরোধ করবে। এই একটি বক্তব্যই যেন তেহরানের ভবিষ্যৎ যুদ্ধনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে নিয়ে এসেছে। কারণ সাম্প্রতিক সংঘাতের পর ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটি এখন তাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে সামনে আসছে। কোন ধরনের হামলা আসতে পারে, কোথায় চাপ তৈরি হতে পারে, কিভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, এসব বিষয়ে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তেহরানের হাতে এখন আগের চেয়ে অনেক বেশি। ফলে ভবিষ্যতে সংঘাত শুরু হলে আগের মতো পরিস্থিতির জন্য অপেক্ষা না করে আরও দ্রুত এবং কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি ইরানের থাকতে পারে। তবে সানাই রাদের বক্তব্য শুধু সামরিক জবাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বড় একটি অভিযোগ তুলেছেন। যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করেই তিনি বলেছেন, ইরানের শত্রুরা অর্থনৈতিক চাপ ব্যবহার করে দেশটির ভেতরে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ তেহরানের দৃষ্টিতে যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা সামরিক ঘাঁটির লড়াই নয়, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিভাজন এবং অভ্যন্তরীণ অস্থিরতাও এখন যুদ্ধের অংশ। ইরানের এই শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, শত্রুপক্ষের সেই পরিকল্পনাও সফল হয়নি। এখানেই সামনে আসছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইরান কতটা প্রস্তুত? সাম্প্রতিক সংঘাত তেহরানকে যেমন ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে, তেমনি সামরিক সক্ষমতা যাচাইয়েরও সুযোগ দিয়েছে। যুদ্ধের প্রতিটি ধাপ থেকে ইরান কি শিখেছে সেটি এখন ভবিষ্যতের সবচেয়ে বড় বিষয়। কারণ যুদ্ধের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা যদি নতুন প্রতিরোধ কৌশলে ব্যবহার করা হয়, তাহলে পরবর্তী সংঘাতের চেহারা আগের চেয়ে অনেকটাই আলাদা হতে পারে। আর সানাই রাদের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো আরো আগ্রাসী। এর অর্থ কি? ইরান কি ভবিষ্যতে হামলা শুরু হওয়ার অপেক্ষায় না থেকে প্রয়োজনে আগেই আঘাত হানবে? শত্রু সামরিক অবকাঠামোকে আরো বড় পরিসরে লক্ষ্যবস্তু করবে, নাকি যুদ্ধের শুরুতেই এমন চাপ তৈরি করবে যাতে প্রতিপক্ষকে কৌশল বদলাতে বাধ্য হতে হয়? এই মুহূর্তে এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। তবে তেহরানের এই বক্তব্য অন্তত একটি বিষয় স্পষ্ট করেছে, ইরান ভবিষ্যৎ সংঘাতকে আগের যুদ্ধের পুনরাবৃত্তি হিসেবে দেখতে চাইছে না।